রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন, কারিগরি শিক্ষা বোর্ড ও A2I এর যৌথ উদ্যোগে সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণে আমিনশিপ ট্রেড নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম, ইনস্ট্রাক্টর, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, পুঠিয়া, রাজশাহী। আপনারা যারা আজকের অনলাইন লাইভ ক্লাসে আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন, তারা সর্বপ্রথম আমাকে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জানানোর পর আমি আমার ক্লাস কন্টিনিউ করব। হ্যাঁ, ধন্যবাদ যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আর আমরা এখানে শিখতে আসছি, এখানে লজ্জার কিছু নেই। আপনারা অবশ্যই আমার ক্লাসে একটি খাতা, একটি কলম, একটি ক্যালকুলেটর রাখবেন। আর আপনারা প্রশ্ন করবেন, মন খুলে আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর আপনারা যে মোবাইলে যে ফোন করে আমাকে যে প্রশ্ন করছেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ ক্লাসে। আজকে পাঠ পরিচিতি, পাঠ টেড আমিনশিপ, ক্লাস 18, পাঠের বিষয় স্কেল ও রীতিসম্মত আলামত। যে নকশায় যে অঙ্কিত যে আলামত, সেই আলামত সম্পর্কে শিখন ফল হিসেবে থাকতে বিভিন্ন স্কেল সম্পর্কে জানতে পারবেন, নকশা ব্যবহৃত আলামত সম্পর্কে জানতে পারবেন। দেখেন, এটি একটি নকশা। আমি একটি নকশা নিয়ে এসেছি। এটা আমাদের এলাকার একটা নকশা। যে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাট, সেটা বানেশ্বর হাট। সেই উল্লেখযোগ্য একটি হাট, সে বানেশ্বর। সেই বানেশ্বর হাটের বানেশ্বর মজার একটি ম্যাপ। রাজশাহী জেলা, থানা পুঠিয়া, মৌজা বানেশ্বর, জেল নম্বর 10। এই যে বিষয়গুলো এবং এই যে স্কেল, এই স্কেল সম্পর্কে আমরা কথা বলবো। এবং এখানে দেখেন একটি স্কেল আঁকানো রয়েছে। এই যে স্কেল আঁকানো রয়েছে, স্কেলে দেখেন এখানে লেখা আছে 100 কোড়িতে 1 জরিপ এবং 80 জরিপে 1 মাইল। আর এখানে লেখা আছে কি 16 ইঞ্চি সমান 1 মাইল। এবং এখানে যে দেখেন, এখানে যে আড়াই আড়াই মাইল আছে 2.5 মিটার দূরত্ব রেখে যে আপনাদের চিটা টানা রয়েছে, যে চিটার যে অংশটা ইয়া করা আছে বাদ দিয়ে নকশার মার্জিন টানা রয়েছে। এবং এখানে দেখেন যে এই সাংকেতিক চিহ্নের মধ্যে কি কি থাকবে, কোনটার কি ধরন, এই যাবতীয় বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। এখানে পুকুর পাড় কোনটা, কোনটা কি, এখানে টাবাস স্টেশন কোনটা, এ সম্পর্কে কিছু উল্লেখ করা আছে নকশাতে। এই যে দাগ নম্বর, কোথায় বসে, কি বিষয়, এইগুলো যাবতীয় বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখেন, জরিপ হইতে জরিপ নকশা অঙ্কনের এটি প্রক্রিয়া সম্পর্কে আমি আপনাদের আলোচনা করব। নকশা অঙ্কনের পূর্বে স্কেল নির্ধারণ করতে হবে। স্কেল নির্ধারণ না করলে আপনি নকশার যে যত বড়, অত বড় আপনার স্কেল দিতে পারবেন না। অবশ্যই পারবেন না। সেই জন্য আপনাকে জরিপ কাজ পরিচালনার জন্য জরিপ কার্য করার পূর্বেই আপনাকে কি করতে হবে, যে যে যাবতীয় জিনিসপত্রগুলা বা কিভাবে জরিপ করতে হবে। স্কেলে সাধারণ জরিপের উদ্দেশ্য জরিপের এলাকার পরিমাপ অর্থের উপর নির্ভর করে। অর্থাৎ প্রথম প্রয়োজনীয় ড্রয়িং শিটের চারপাশে 2.5 হইতে 4 সেন্টিমিটার বাদ দিতে হবে, যেটা আমি আপনাদের ওই নকশাতে দেখালাম। তা দিয়ে কি করবো, আমরা বর্ডার লাইন টেনে নিব, প্রান্তরেখা টেনে নিব। এরপরে কি করব আমরা, এবার শিটের নাম, অবস্থান, উত্তর রেখা, টাইটেল, স্কেল ইত্যাদি বা কোন মজা কি সবকিছু আমরা সুন্দরভাবে লিখে নেব। লিখে দিয়ে আমরা লক্ষ্য করব কি যে এর দিকে অবশ্যই নকশাতে আমরা ঠিক মিডিলে এটা আঁকছি কিনা, এটা সঠিকভাবে ট্রেসিং সঠিক আছে কিনা, ট্রেসিং কাগজের প্রধান জরিপের যে রেখাগুলো সেই কাঠামোগুলো সঠিকভাবে আছে কিনা, সেই ড্রয়িং শিটের ওপর সঠিকভাবে আছে কিনা, এবং কি কি যন্ত্র, সেই যন্ত্রগুলো আমাদের ঠিকভাবে নিয়েছে কিনা, এগুলা যন্ত্র সম্পর্কে আপনাদেরকে এই ক্লাসে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে মানানসই অবস্থাতে ট্রেসিং তীক্ষ্ণভাবে মাথা আলোপন করতে হবে এবং তা সঠিকভাবে ফুটছে কিনা তা প্রধান স্টেশনের দিক চিহ্নিত করতে হবে। এরপর স্কেল গুলা সঠিকভাবে আছে কিনা, স্টেশনের চেইনেজ অনুযায়ী তা চিহ্নিত করা হবে কিনা, এই যে বিষয়গুলো তা সংখ্যা ও বর্ণে কুই বর্ণে লিখতে হবে, এই সম্পর্কে বিষয়গুলো সুন্দরভাবে উল্লেখ করতে হবে। এরপর ভিত্তিরেখার উপর ও অন্যান্য ত্রিভুজগুলো সঠিক প্রক্রিয়ায় সঠিক স্কেলে আঁকতে হবে। ত্রিভুজগুলো গ্রন্থি রেখা, যাচাই রেখা এবং নিরীক্ষরেখা পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। যদি ত্রুটি হয় তাহলে আবার দেখতে হবে, এবং জন্য এলাকা যে আপনি মোজা যতদিন মাপ তার থেকে অতিক্রম হচ্ছেন, তখন সেটা আবার পুনরায় যাচাই করতে হবে। এই ধরনের যদি কোনো ত্রুটি না আসে এবং সেটা কোনো আপত্তি আসে, সেক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে সেটা
ধারাবাহিকভাবে সেটা কি করতে হবে, তা পুনরায় দেখে জরিপ আবার করে মেপে নিয়ে নিতে হবে এবং প্রাসঙ্গিক উল্লেখিত ধারাবাহিকভাবে একটি একটি পর একটি ত্রিভুজ অঙ্কন করে এবং তা যাচাই কাজ সম্পন্ন করতে হবে। পুরো ত্রিভুজ কাঠামো অঙ্কন হওয়া যাওয়ার পর তা অফসেট আকারে তা দুইটি অফসেট নিতে হবে এবং প্রথম অফসেট চেইন এজ অনুযায়ী করা যেতে পারে এবং ডায়াগোনাল স্কেল দ্বারা বা আপনার ওই অফসেট স্কেল দ্বারা বসিয়ে সেটাকে কোনো ওজন দিয়ে রাখতে হবে যাতে ওটা উড়ে না যায়। চেইন এজ ভিত্তিকে মাপগুলো নিতে হবে এবং যাতে নড়াচড়া না করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং অফসেট স্কেল যাতে সরে না যায় সেই জন্য আপনি নকশা স্কেলের সমন্বয় করতে জন্য আলামত এঁকে সেটাকে চিহ্নিত করে দিতে হবে এবং যাতে ভুল না হয় সেই জন্য শিকল রেখা সমাপ্তির দিক থেকে আঁকতে হবে এবং অফসেট বাদ দেওয়া শিকল রেখা সঠিক ভাবে আছে কিনা সে সম্পর্কে আপনাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। সতর্কতার সাথে পেন্সিল দিয়ে নকশা আঁকা শেষ করার পরে তা কালি দিতে হয়। আর কালি দেওয়ার যে বিষয়টা অবশ্যই নকশার উত্তর পশ্চিম কোণ থেকে কালি দিতে হবে। এতে কি হবে, এতে কালি লেপ্টে যাবে না এবং নকশা আঁকা রেখাগুলো মানে সুন্দরভাবে এটা অঙ্কিত হবে এবং কালি দেওয়ার সময় রেখাগুলো কালি দিতে নকশায় অযাচিত দাগ না পড়ে। আর সাধারণত প্রান্তদেশের স্টেশনের ৬ মিলিমিটার ব্যাসে কালি বৃত্ত জরিপকৃত এলাকার বিভিন্ন বস্তুর সাথে কালি সমন্বয় করতে হবে। যেমন যেমন বস্তুগুলো লাল কালি দিয়ে প্রস্তাবিত বস্তুগুলো লাল কালি দিয়ে রেলপথ, পাইপ লাইন গাঢ় নীল কালিতে এবং মধ্যবর্তী কি ডটেড লাইনগুলো কালো কালিতে, ঠিক আছে, জরিপ রেখার গাঢ় লাল কালিতে ডট লাইনগুলো দিতে হবে। এই যে কাজগুলা এইগুলোর অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে এবং যদি কোনো কিছু ঘষে তোলার প্রয়োজন হয় সর্বপ্রথমে ইরেজার দিয়ে ঘষে রেখে মুছে শক্ত স্থানে, অর্থাৎ এবার নরম স্থানে না, শক্ত স্থানে মসৃণ বস্তু দিয়ে কি ভালোভাবে ঘষে নিতে হবে। জরিপের নাম, মালিকের নাম, ক্ষেত্রফল, নকশা প্রস্তুতকারকের নাম বিশেষ করে ডান দিকে নিচে লিখতে হবে এবং স্কেলের এর যে বিষয়টা সেটা অবশ্যই নামের পথের নিচে লিখতে হবে এবং এখানে যে বিষয় আছে যে বাম পাশের উত্তর কোণে অবশ্যই লিখতে হবে যে ওই আপনার নকশার কোন মজার কোন বিষয় এটা লিখতে হবে। নকশার রং দেওয়ার পূর্বে নরম রাবার দিয়ে ড্রয়িং কাগজটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কাগজের যেন কোনো দাগ না থাকে বা বেশি হালকা বা ইয়া না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এইগুলো কার্যক্রম উত্তমভাবে শেষ করার পর বেশি জায়গা বা রং প্রয়োগের দরকার হলে ব্রাশ দিয়ে তা ভিজিয়ে নিয়ে দিয়ে প্রলেপ দিতে হবে, রং প্রয়োগ করতে হবে এবং যত বড় এলাকা তত বড় কাগজ দিয়ে আপনারা নকশা করবেন সেটা করা সম্ভব হয় না। সেই জন্য যে অনুপাত সেই অনুপাতকে অবশ্যই আমরা গুরুত্ব দিতে হবে যে আমাদের যে যত বড় নকশা ধরেন ১০০ ফিট আছে ১০০ ফিট কাগজ নিয়ে আঁকাও সম্ভব না বা আঁকার পরে সেটা সংরক্ষণ করাও সম্ভব নয়। সেই জন্য আনুপাতিক হারে স্কেল কাগজে যে স্কেল আনুপাতিক হারে কমিয়ে যে এখানে ১০ ফিট মাপবো, কাগজে যদি ১০ ফিট মাপি মানে ইঞ্চিতে একটা স্কেল কমিয়ে ভগ্নাংশ আনুপাতিক হারে সেটাকে অবিকল ওই পজিশনে এটাকে যদি ১০ বলি ওইখানে আমি ১০ বলবো। এই যে আনুপাতিক স্কেলটা শুধু এইটা যে সঠিকভাবে মাপানোর কাজ ক্ষেত্রে স্কেল অঙ্কন করা হয়। এই আনুপাতিক একটি ভগ্নাংশের এটি সঠিক নিয়ম আছে যেটাকে আমরা এই প্রতিনিধিকারী ভগ্নাংশ বলা হয়ে থাকে বা আরএফ বলা হয়ে থাকে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ আরএফ বলা হয়ে থাকে। আর এই ভগ্নাংশের সঠিক যে নিয়ম সেটা কি ভগ্নাংশ অঙ্কিত রেখার দৈর্ঘ্য আর সরজমিনে রেখার দৈর্ঘ্য উভয় একই হতে হবে, যে আমি যে স্কেলে কল করব সেটা একই কল হতে হবে। যেমন নকশায় একটি রেখার দৈর্ঘ্য ১৬ ইঞ্চি সমান ১ মাইল লেখা রয়েছে, তাহলে বুঝতে হবে যদি আমি স্কেল ধরে বলি যে এটি ১৬ ইঞ্চি আছে, স্কেল কাগজে যদি আমি দেখি এটা ১৬ ইঞ্চি আছে তাহলে সরজমিনে আমি ১ মাইল জায়গা দৈর্ঘ্য যাব। অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে আমার স্কেলকে মানে সহজ হিসেবে ব্যবহার করার একটি পন্থা। এক্ষেত্রে পর্যন্ত স্কেল যদি ১৬ ইঞ্চি সমান ১ মাইল হয় তাহলে সরজমিনে এটাকে আমরা লিঙ্ক স্কেলে কত ইঞ্চি ব্যবহার করতে হবে, তাহলে আমরা এটা করব কি যে ১ মাইল আমরা জানি যে ১৭৬০ গজ, ১ মাইল সমান ১৭৬০ গজ এবং আমরা জানি ৩ ফিটে ১ গজ। সেই জন্য আমরা কি করলাম দেখেন ১ গুণ ১৭৬০ গুণ ৩ অর্থাৎ সমান কি ১/৩
এখানে যে আমরা শুরু দিয়ে ভাগ দিচ্ছি সেজন্য আমরা এখানে কি করলাম যে 1/3960, অর্থাৎ এখানে অনুপাত হবে 1:3960 ইঞ্চি। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। এখানে উল্লেখ্য প্রতিনিধি ভগ্নাংশের হর যত বেশি হবে স্কেল তত ছোট হবে, হর যত বেশি হবে স্কেল তত ছোট হবে। এখানে আরেকটি মজার বিষয় দেখেন যে নকশা অঙ্কনের স্কেলের প্রধান 3টি অংশ: সাধারণ স্কেল বা পেন স্কেল, ডায়াগোনাল স্কেল আর হচ্ছে কর্ড স্কেল। এই যে কর্ড স্কেল বা এই যে ডায়াগোনাল স্কেল, এইগুলো স্কেল সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। অবশ্যই একটি ভালো স্কেলের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তাহলে স্কেল আসলে কেমন, কোনটা ভালো, কিভাবে বুঝবো এটা ভালো? একটা প্রয়োজনীয় নিখুঁততা অবশ্যই থাকতে হবে, প্রয়োজনীয় নিখুঁততা পড়া যাবে। এটাও উপযোগী দৈর্ঘ্য হতে হবে, যেমন এটার দৈর্ঘ্য যদি 18 হতে আপনার 27 সেমি হয় তাহলে তবে 32 সেমি, এর বেশি নয়। এটা সূক্ষ্ম ও নিখুঁতভাবে ভাগ করা ও নম্বর দিতে হবে। এটা স্বত্বাধিকারী ভগ্নাংশ লেখা থাকবে। এটা যে কত ইঞ্চি, যেমন 330 স্কেল না কি স্কেল, এটা অবশ্যই ওখানে লিখে থাকতে হবে। এটা ব্যবহারের সুবিধা থাকবে এবং এর একক ও একক ভাগের মাঝে শূন্য লেখা থাকবে। এটা পাঠ গ্রহণ করে গাণিতিক হিসাব নিকাশ দরকার হবে না। এতে অঙ্কিত রেখাগুলো স্পষ্ট ও সাম্যপ্রুক্ত হবে। দেখেন স্কেলের যে বিষয়টা, পুরো বিষয়টা আমি আবারও আপনাদেরকে আরো এভাবে বোঝানোর জন্য আমি আরো কিছু স্কেলের ব্যাখ্যা আমি আপনাদেরকে এখানে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। স্কেল কি? কোন ক্ষেত্রের প্রকৃত দৈর্ঘ্য ও প্রস্থ কাগজে অঙ্কিত করা অনেক সময় সম্ভব হওয়া পড়ে, তাই না? অসম্ভব হয়ে পড়ে যে আসলে এটা অঙ্কন যাচ্ছে, এত বড় অঙ্কন করা যাবে না, কারণ ক্ষেত্রফলটি বড় হইলে কাগজে সংকলায় না, আর বেশি ছোট হলে নকশা পরিষ্কারভাবে দেখা যায় না, বোঝা যায় না। এইরূপ অবস্থাকে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থর সাথে মিল রেখে মানানসই করার জন্য আনুপাতিক হারে বড় বা আনুপাতিক হারে ছোট করার জন্য যে নিয়ন্ত্রণ বা যে হারে নিয়ন্ত্রণ করা হয় সেটাই হচ্ছে স্কেল। এখন স্কেল ধরুন যে একখণ্ড জমির দৈর্ঘ্য ও প্রস্থ, একখণ্ড জমির দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে আপনি বিভ্রান্ত, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে কিভাবে যে কাগজটির ক্ষেত্রফল কত, বাইরে কি, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 500 ফুট আর 300 ফুট। সেই কাগজখানিতে ক্ষেত্রফল অঙ্কন করতে হবে এবং এটি কি করতে হবে? 5.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। সুতরাং এখানে 100 ফুট সমান 1 ইঞ্চি ধরে ক্ষেত্রফলটি অঙ্কন করতে হবে। এতে কি হবে যে 5 ইঞ্চি প্রস্থে হইবে এবং 3 ইঞ্চি প্রস্থ হইবে। চতুর্দিকে যদি আমরা হাফ ইঞ্চি করিয়া মার্জিন রাখি বা থাকে, তাহলে এরূপের ক্ষেত্রে 100 ফুট সমান 1 ইঞ্চি। দেখেন এক দাগ দেওয়া যেটা, এটা ফুট চিহ্ন আর এটা হচ্ছে ইঞ্চি চিহ্ন, নকশায় লিখে দিতে হবে। জমির নকশা সাধারণত 25 ফুট সমান 1 ইঞ্চি, 33 ফুট সমান 1 ইঞ্চি, 66 ফুট সমান 1 ইঞ্চি, 100 ফুট সমান 1 ইঞ্চি, 300 ফুট সমান 1 ইঞ্চি, 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল তৈরি করা হয়ে থাকে। স্কেল অনেক প্রকার, তার মধ্যে সিম্পল স্কেল, ডায়াগোনাল স্কেল, বিঘা কাটা স্কেল বেশি ব্যবহার হয়ে থাকে। আপনাদেরকে আমি সিম্পল স্কেল বা সাধারণ স্কেল, ডায়াগোনাল স্কেল আর কট স্কেল সম্পর্কে আপনাদেরকে বলছিলাম। আমি অবশ্যই আপনাদের সেটা দেখাবো যে সিম্পল স্কেল কি। একটি রেখা ভাগ করিয়া রাখিলে তাকে সিম্পল স্কেল বলে। ডায়াগোনাল স্কেল কি? আয়তকার আর একটি ইয়াতে কি করছে, আয়তাকার একটি পিতলের ইয়াতে দেখেন একটি স্কেল অঙ্কিত করা হয়ে থাকে। ইহা হইতে অনেক প্রকার মাপ লওয়া যায়, টেরি ভাবে মাপ নেওয়া যায়, সোজাভাবে মাপ নেওয়া যায়, বা এটা স্কেলের সঙ্গে গান্টার চেইনের এর বিশেষ মিল আছে বলিয়া ইহাকে গান্টার স্কেলও বলে। দেখেন বিঘা কাটা স্কেল, বিঘা কাটা স্কেল কি? ইহা স্থূল ভাগাভাগি একটি বিঘা বা একটি সূক্ষ্ম ভাগাভাগির 1 কাঠা করিয়া ভাগ করা থাকে। এই স্কেলে
টু 2.3/4 অর্থাৎ এখানে যে বিঘা সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল হিসেবে অঙ্কিত থাকে। এখানে আরো একটি বিষয় আছে, দেখেন যে কোন রেখার যে অংশ লইয়া নকশা আঁকা হবে তা ভগ্নাংশ অবশ্যই অনুপাতিক হারে হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্কেল বোধক অনুপাত, যার RF 1 যে অর্থাৎ 16 ইঞ্চি সমান উপরে 12 ইঞ্চি, নিচে হচ্ছে 1200, আর নিচে হচ্ছে 12, নিচে হচ্ছে 1440। আর 3 নম্বর বলছে কি যে 1 ইঞ্চি সমান 3960, আর এটা বলছে কি উপরে 1 আর নিচে হচ্ছে 5880। স্কেলগুলি সমতার দ্বারা ব্যক্ত করতে বলতেছে আপনাকে উদাহরণে। তাহলে আমরা কিভাবে করব, দেখেন আমরা যদি করি তাহলে 1200 ভাগ 12 অর্থাৎ 100 ইঞ্চি সমান 1 মাইল। তাহলে প্রথমটা আমার হচ্ছে 100 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। আমি এটা সমাধান করে দিয়েছি, এখানে উদাহরণের উত্তর সহ আমি আপনাদের দেখাই দিয়েছি যে কিভাবে এটা সমাধান করতে হয়। দেখেন এটা যেটা আছে 3960 ভাগ 12 অর্থাৎ 12 ইঞ্চি সমান 1 মাইল, তাই জন্য আমরা এটাকে 12 দ্বারা ভাগ দিই। ঠিক আছে, তাহলে 12 ইঞ্চি সমান 1 মাইল যদি দিয়ে দিই তাহলে আমরা কি হলো, তাহলে 3960 অর্থাৎ 12 যদি 3960 দিই তাহলে 16 ইঞ্চি সমান 1 মাইল, অর্থাৎ 330 সমান 1 ইঞ্চি, মানে 16 ইঞ্চি সমান 1 মাইল, অর্থাৎ 330 স্কেল যাকে বলা হয়। এখানে আরেকটি যে ওই আপনাদের যে দেখাইছি, দেখেন উদাহরণটি, পরবর্তী উদাহরণটি আপনারা অবশ্যই দেখবেন এবং কোনো যদি সমস্যা আপনারা সৃষ্টি মনে করেন বা আপনাদের কাছে মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন একটি নকশায় গায়ে 4 ইঞ্চি সমান 1 মাইল স্কেল লেখা আছে। নকশাটির উপরে দুইটি বস্তু দূরত্ব পাওয়া গেল এবং 1 মাইলে 5 ফালং এই দূরত্ব সরজমিনে মাপিয়া পাওয়া গেল। 1 মাইলে 3 ফালং, যদি 3 ফালং, তাহলে এই যে একটু ত্রুটি রয়েছে, যদি এই জরিপ কার্য ঠিক মতো লইয়া থাকে তবে মাইল ও ফালং পাঠে নিমিত্ত নকশাটির জন্য একটি শুদ্ধ স্কেল অঙ্কন করুন। প্রশ্ন মোতাবেক দেখা যায় যে সরজমিন মাপ শুদ্ধ ছিল এবং প্রদত্ত স্কেলটি ভুল ছিল। দ্রুত এটা স্কেলটি ধরি, ভুল শুদ্ধ স্কেলটি ধরি কয় ইঞ্চি, অর্থাৎ 1 মাইল সমান 5 ফালং অর্থাৎ 13 ফালং। অর্থাৎ এখানে বলছে কি 1 মাইল সমান 3 ফালং সমান 11 ফালং। অর্থাৎ অনুপাত অনুসারে যদি আমরা দেখতে পাই যে 11:13:4 অনুপাত, আমরা যদি আসি ক, তাহলে এদের যে ভগ্নাংশ আছে 11/13 এবং সমান ক 4 ভাগ ক, এই যে বিষয়টার আসে সেক্ষেত্রে আমরা যদি এর ভগ্নাংশ ভাঙি তাহলে ক সমান 52/13, কারণ 4 তারাং 52, আর এখানে আছে এখানে তো ক এর আসছে কই, তাহলে ক যদি নিয়ে নিই তাহলে 11 ক যদি এবার বাসি তাহলে 4.72, অর্থাৎ শুদ্ধ স্কেলটি হবে কত 4.72, হচ্ছে 4 ফিট 9 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে এটা অঙ্কিত হবে। তাহলে শুদ্ধ যে যাচাই, এই শুদ্ধ যাচাইয়ের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বললাম, দেখালাম যে যদি 1 ইঞ্চি সমান এটা হবে, এটা আমি বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে আমি দেখিয়েছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মোবাইলে জানাবেন। আর স্কেলের যে আরো যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আরো নিখুঁতভাবে ধারণা দেওয়ার জন্য আমি আরো বিষয় অনেক মিটার স্কেল এবং যে ডেসিমেলের যে ভাগ সেই ভাগগুলো সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আরেক অনুপাত অনুসারে যদি ফুল সাইজ হয় স্কেল এ ধরে আমরা ফুল সাইজ ধরি তাহলে 50 সেমি সমান 1 মিটার, অর্থাৎ 1:1 ভাবে আরেক ভাবে ভাগ করতে হবে। আর যদি আমরা বিয়ে ধরি যে এটা 40 সেমি সমান 1 মিটার ধরি তাহলে এখানে আমাদের এর অনুপাত আসবে এই 1:2.5। যদি আমরা 10 থেকে নিই তাহলে অনুপাত আসবে 1.10 এবং এটা আসবে কত, যদি 5 সেন্টিমিটার থেকে 1 মিটার ধরি সেক্ষেত্রে আমার এর অনুপাত আসবে কি 1:50। অর্থাৎ এই যে ভাগ, এই ভাগটাকেই আমাদের অনুপাতে স্কেলের যে ক্ষেত্র, স্কেলের নাম বা স্কেলের ক্ষেত্রফল সেই অনুপাতে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ স্থপতি শিকল বা
কোন চিকলে কিভাবে মাপ যোগ হবে এই অনুপাতে ভাগ করা সম্ভব। কারণ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন যে এটি একটি RF 1:5, দেখা যাচ্ছে এর মিটার স্কেলের যে ভাগটা, সেই ভাগ অনুসারে আপনাদের স্কেলে দেওয়া আছে সেটা কি 1 সেমি সমান 5 মিটার। অর্থাৎ এখানে যে 1 সেমি রয়েছে সে 1 কত 500, এখানে দেখেন 500 যে ভাগ রয়েছে, এই যে মাপ, এই মাপটাকে কতটুকু পরে কাটা হবে। অর্থাৎ এখানে যে স্কেল বলছে কি 44 মিটার স্কেলের যে ভাগটা, সেই ভাগ অনুসারে এখানে অঙ্কিত হচ্ছে। এই ভাগ অনুযায়ী যদি এটা অঙ্কিত হয় তাহলে এটা কিভাবে করতে হবে, এই আনুপাতিক হারে এটাকে আমাদেরকে সুন্দরভাবে দেখাতে হবে। এটা আমি আপনাদেরকে এই নকশার সাথে সহজ এই এটা কিভাবে সমাধান করতে হয় সেটি সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ডায়াগোনাল স্কেল, ডায়াগোনাল স্কেলটা কি দেখেন যে ডায়াগোনাল স্কেলটা কিভাবে কাজ করে বা কিভাবে এটা আমি বুঝবো বা কিভাবে এটা কাজ করবে মিটারে, সেন্টিমিটারে, এবং কিভাবে এটা ডেসিমিটারে, এককে বা দশমাংশে যে ভাগ বা শতাংশ বা একরে যে ভাগটা হবে সেটা কিভাবে করা হবে সেই সংক্রান্ত যে বিষয় অঙ্কন সেই সম্পর্কে আমি আপনাদের এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। দেখেন এটি ডায়াগোনাল স্কেল আঁকো যার প্রতিনিধিত্বকারী ভগ্নাংশ কি, তার পর্যন্ত ভগ্নাংশ কত বলছি যে 1:2.250 এবং এতে 40 মিটার মাপ কি মাপা যাবে। স্কেলে 40 মিটার মাপতে হবে, কিন্তু এটা দিয়ে দিয়েছি এবং 34.4 মিটার দেখাও। 34.4 মিটারের ভিতরে এটা আমাকে অঙ্কন করতে হবে। সেই স্কেল অঙ্কন করতে কি করতে হবে, সরজমিনে 250 সেন্টিমিটার হলে নকশায় 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কোণ পর্যন্ত সেটা আমাকে দেখতে হবে। তাহলে সরজমিনে 1 সেন্টিমিটার হলে নকশায় 1/250 সেন্টিমিটার, সরজমিনে 40 গুণ 100 সেন্টিমিটার হলে তাহলে আমার পজিশন কত, তাহলে 16 সেন্টিমিটার। তাহলে এই যে ভাগ, তাহলে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি অনুভূমিক সরল রেখা টানতে হবে, 16 সেন্টিমিটার একটা সরল অনুভূমিক টানতে হবে। তারপরে 4টি সমান ভাগে ভাগ করতে হবে। এটাকে 4টি সমান ভাবে দেখেন আমি ভাগ করে নিচ্ছি। এই ভাগে প্রতি ভাগে 10 ভাগে ভাগ 10 মিটার করে, 10 মিটার করে আমি ভাগ করে নিছি। 10, 20, 30 এভাবে আমি ভাগ করে নিচ্ছি এটা। এবং এই এর উভয় প্রান্তে কি 2.5 সেন্টিমিটার উচ্চতায় উলম্ব টানতে হবে। এবং প্রত্যেকটিকে দেখেন আমি একটি উলম্ব এটা করে লাইন টানছি। দেখেন আপনি প্রত্যেকটা লাইন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। এই লম্বদ্বয়ে যোগ করতে হবে এবং এটাকে এভাবে যোগ করতে হবে। এই শীর্ষবিন্দু কি বলছে, লম্ব দুটি সমান ভাগে ভাগ করতে হবে, প্রতি ভাগে 0.1 মিটার হবে এবং 0.1 মিটার অবশ্যই আছে। এটা আমি এভাবেই করছি এবং চিত্রে ও এই যে মানে শূন্য অংশ, শূন্য অংশ, এই শূন্য অংশটি কি করছে বসাতে হবে এবং এটি RF স্কেলে দেখাতে হবে। এটা এই যে এখান থেকে মাপ নিলেন, এখান থেকে তাহলে এটা মাপ কত 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, 70, 80, 90, 100। এই যে ভাগ, এই আনুপাতিক হারে যে উঠলো, এভাবে আনুপাতিক হারে কাটা কম্পাস দিয়ে আনুপাতিক ভাবে তুলবেন মেটাল স্কেলে অঙ্কনের পরে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। জরিপের ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো লাগবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই। সেই সম্পর্কে যদি আপনারা বলতে চাই, আজকের ক্লাসটা একটু বড় করে নিব, সেই জন্য অনেক বিষয় আমরা করব। মাঠের যন্ত্রপাতি সহ জরিপ কার্য শেষ করার পরেই জরিপের কাজ শেষ করতে হয়। মাঠে প্রাপ্ত তথ্যাবলী সাহায্যে অফিসে বসে নকশা প্রণয়নের জরিপ কাজ করতে হয়। অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো লাগবে সেটা হচ্ছে ড্রয়িং টেবিল লাগবে, ড্রয়িং বোর্ড লাগবে। এই ড্রয়িং টেবিলটা কেমন হবে, মসৃণ তল বিশিষ্ট 2.4 মিটার আর গুণ হচ্ছে 1.2 মিটার আকারের ড্রয়িং টেবিল হলে খুব ভালো হয়। আর ড্রয়িং বোর্ড অবশ্যই উন্নত মানের ড্রয়িং বোর্ড হতে হবে এবং আকার নিম্নত হলে ভালো হয়। এই যে আমি আকারগুলো দিয়ে দিচ্ছি, সাড়ে আপনার এই এত মিলিমিটার আকারে যদি হয় তাহলে ড্রয়িং বোর্ডটা খুব ভালো হয়। অবশ্যই টি স্কোয়ার লাগবে। টি স্কোয়ারটি অবশ্যই ভালোভাবে মেহগনি কাঠের মসৃণ তৈরি করতে হবে। তারপরে সেট স্কোয়ার লাগবে। সেট স্কোয়ার অবশ্যই সেট স্কোয়ারের যে 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এক জোড়া ইঞ্চি যে দাগ, তারপরে দাগ কাটা, অবশ্যই সেমি দাগ কাটা থাকতে হবে। রোলাল প্যারালাল রুল থাকতে হবে যেটা 300, তারপরে আপনার 450 এবং 600 মিমি লম্বা। এবং ড্রয়িং যন্ত্রের বাক্স থাকতে হবে।
একটা বাক্স রাখতে হবে, যার ভিতরে বো পেন থাকবে, ডিভাইডার থাকবে, স্প্রি বোর্ড থাকবে, পেন টেবিল বা পেন্সিল যুক্ত কম্পাস থাকবে, লেথিং বার থাকবে, পিকার থাকবে, ইত্যাদি থাকবে। লোহার দণ্ড, স্কেল থাকবে, চাঁদা থাকবে, তাই না? তারপরে আপনার বিম কম্পাস থাকবে, রোটন থাকবে, এক্সেট ফেন্স কার্ভ থাকবে, ঠিক আছে? এটি আকৃতির এখানে আপনাদের রাখতে হবে আপনাকে। তারপরে পেন পেন্সিল থাকতে হবে ধারক সহ, এক্সেট স্কেল থাকতে হবে, ABCDEFG স্কেল থাকতে হবে। তারপরে আপনাকে আনুপাতিক হারে কম্পাস থাকতে হবে। তারপরে ভার্নিয়াল স্কেল থাকতে হবে একটি। তো ড্রয়িং কাগজ অবশ্যই সাইজ আপনার নিম্নত এরকম সাইজের ড্রয়িং কাগজ থাকতে হবে, যেটা আমি 7.5 বা 1000 বা 5000 থেকে 7.5, এই যে বিষয়গুলা এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ড্রয়িং পেন বা কলাম থাকতে হবে, ওজন থাকতে হবে, ওলন ওজন বা ওলন থাকতে হবে, আপনার পেন্সিল থাকতে হবে, রাবার থাকতে হবে, কালি থাকতে হবে, কালো, নীল, লাল, হ্যাঁ? তারপরে আপনার রং থাকতে হবে, ব্রাশ থাকতে হবে এবং তুলি থাকতে হবে, পরিষ্কার কাপড় এখন থাকতে হবে। তারপরে আপনার রঙের গোলানো পাত্র থাকতে হবে, পেন্সিল কাটা ছুরি থাকতে হবে, ইত্যাদি। কর্ড স্কেল। কর্ড স্কেলটা কেমন? দেখেন কর্ড স্কেলটা কেমন এই সম্পর্কে আমি এটা বলি। এটির সাহায্যে কণিক মাপ বা স্থাপন করা যায়। এই কর্ড স্কেলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। এটি ডিগ্রি অনুপাতে দেখেন যে এই যে কর্ড স্কেলের মাপ আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আমি অবশ্যই আপনাদের দেখাবো। আর অবশ্যই এটা এই যে অপশন যে আমি অটোক্যাড ড্রয়িং এ আপনাদের এটা দেখিয়েছি এবং আমি আবারও দেখাবো। এই যে অপশন কর্ড স্কেলের যে মাপ 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, দেখেন 1, 2, 3 এই যে আনুপাতিক হারে যে এই বিষয়টা, এটা ডায়াগোনালের মতো করে এটা থাকবে। এই যে উপযোগী ব্যাসার্ধের যে ভার্নিয়াল স্কেলের যে বিষয়গুলো যে কিভাবে এটা কাজ করে, কোন স্কেলে কিভাবে কাজ করতে হবে, সেই আঁকানোর যে ধরনটা সেটা আমি আপনাদেরকে একটু ছোট আকারে বোঝানোর চেষ্টা করছি। যে ভার্নিয়াল স্কেল, যে এই স্কেল অঙ্কনে ব্যবহৃত হয় না বা সূক্ষ্ম যন্ত্রপাতি, কোণ ও দূরত্ব পরিমাপে গ্রহণ করা হয়। আর গ্রাফিক্যাল স্কেল এই স্কেলে সরজমিনের কোনো বস্তুর দৈর্ঘ্য নকশা স্কেলে এঁকে দেওয়া হয়, যেমন এই সংকোচন ও প্রসারণের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আর তুলনামূলক স্কেল হচ্ছে বিভিন্ন ধরনের মানচিত্র নকশা অঙ্কনের ক্ষেত্রে, প্রতিনিধিত্ব ভগ্নাংশের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর তার তৈরিতে মানচিত্র পাঠমান হিসাব নিকাশ না করা বের করা যায়। আর রীতিসম্মত যে বিষয়টা সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ক্লাসে জানাবো। তারপরে এটি প্রাথমিকভাবে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। এটা হচ্ছে ওয়ালের যে চিহ্ন, এটা সম্পর্কে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে আপনাদের জানাবো। তবে আমি আপনাদের কিছু অংশ আপনাদেরকে একটু এটাতে ধারণা দিতে চাই যে জরিপ নকশা বিভিন্ন বস্তুকে বোঝানোর জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। এইসব প্রতীক বা চিহ্নগুলো সর্বজন স্বীকৃত। এগুলো রীতিসম্মত বা প্রচলিত আলামত। এই আলামত দেখে নকশাতে আপনি বুঝতে পারবেন যে এটা তো এটাতে এই বরজ, এটা তো গেট আছে, এটাতে এই আছে, এটাতে বাজার, এটাতে সেনাবাহিনীর, এটাতে পায়ে চলা অবস্থান, এটা কাঁচা রাস্তা, এটা পাকা রাস্তা, এটি মাটির রাস্তা। এই যে বিষয়গুলা এগুলো আপনারা অনায়াসেই বুঝতে পারবেন। এটা হচ্ছে দেওয়ালের চিহ্ন, এটা যে সেনাবাহিনীর এই যে সীমানা চিহ্ন। দেখেন যে এটা হচ্ছে মাটি ভরাট করা রাস্তা, মাটি ভরাট করে রাখলে এরম রাস্তা হবে। এবং ত্রিভুজাইন স্টেশন হবে, এরম ত্রিভুজাইন স্টেশন যে তিন মোজার যে স্টেশন, এটা এরম একটা স্টেশন থাকবে। এবং জলচাষী যে অবস্থান সেটা এরকম হবে, ফুল বাগান হলে এরকম হবে, এবং ফলের বাগান হলে এরকম হবে। রেলপথ হলে রেলপথে এক পথ এবং দ্বিপথ তালা রেলপথ হলে কেমন হবে, এই যে বেঞ্চমার্ক গুলা কেমন হবে, বেঞ্চমার্ক লেখা কেমন হবে, শুকনা চাষের জমিটা কেমন হবে, বাঁশঝাড় কেমন হবে, ঝোপ জঙ্গল কেমন হবে, এই যে বিষয়গুলা আমি আপনাদেরকে এমনিতে ধারণা দিচ্ছি। প্রবাহিত নদী হলে কেমন হবে, প্রবাহিত নদী পানি চলছে, খ্রিস্টানদের আপনার কবরস্থান কেমন হবে, গির্জা কেমন হবে, মন্দির কেমন হবে, মসজিদ কেমন হবে, পাইপ রোলিং কেমন হবে, আপনার উত্তর রেখা কেমন হবে, তারপরে আপনার রেল ব্রিজ কেমন হবে, এই যে ধারণা এই বিষয়গুলা অবশ্যই নকশাতে অঙ্কিত থাকবে। এবং সীমানা চিহ্নতে কেমন হবে, লেভেল ক্রসিং কেমন হবে, লেভেল ক্রস করতে হলে কি বিষয়গুলো থাকবে,
সড়ক পথের উপর রেলপথ হলে কেমন হবে, সড়ক পথ আছে ওর উপর দিয়ে আবার রেলপথ গেছে, তাহলে এটা অঙ্কন কেমন হবে, দালানের চিহ্নটা কেমন হবে, এবং জলাবদ্ধ ভূমির অবস্থান কেমন হবে, পাইপলাইনের লাইনটা কেমন ভাবে অঙ্কিত হবে, এই যে বিষয়, এবং সেতু অঙ্কন গুলা কেমন হবে, এবং পুকুর পাড় গুলা কেমন হবে, খেওয়াঘাট জমিগুলা কেমন কেমন ভাবে অঙ্কিত হবে নকশাতে, এই যে ধারণা, এই ধারণাগুলা এখানে থাকবে। আর আমি আপনাদেরকে অবশ্যই শুভঙ্করের যেটা সম্পর্কে ক্লাসে আমি আপনাদের গত ক্লাসে দেখাইছি, সেটাকে আবারও আপনাদের কার কার মুখস্থ হয়েছে সে সম্পর্কে এটা বলতেছে, এটা অবশ্যই আপনারা সার্ভেয়ার যারা তারা অবশ্যই মুখস্থ করবেন, কারণ অনেক ক্ষেত্রে সার্ভেয়ার এটা সার্ভেয়ার এটা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, কালির আরজা বলো একটা, অবশ্যই এই আরজাটা অনেক সহজ এবং সহজে মনে রাখা যায়, এবং এটি একটি ভালো আরজা আমি মনে করি। আর আপনাদের যে হোমওয়ার্ক দিছি অবশ্যই সেই হোমওয়ার্কটা করে আসবেন। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে www.skill.gov.bd অথবা জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে www.facebook.com/skill.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু